সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো বলবো, এরপরেই আমরা সমসাময়িক বিষয়গুলোর উপরই গুরুত্ব দিয়ে আলাপ করব স্টুডিওতে আসা দুই অতিথির সঙ্গে। খবরগুলোর মধ্যে আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে র্যাব মানবাধিকার লঙ্ঘন করছে না, মানবাধিকার প্রতিষ্ঠা করছে। সংসদে তিনি আজকে কথা বলেছেন। বিশ্ববাজারে অস্থিরতার প্রভাব পড়েছে বর্তমান দ্রব্যমূল্যে। সামগ্রিকভাবে বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যুদ্ধের কারণটিও তিনি তুলে ধরেছেন। মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে, তবে এর আগে নিরপেক্ষ ছিল। একই সঙ্গে এই যে সংঘাত, রাশিয়ার যে আগ্রাসন অথবা যে সংঘাত চলছে ইউক্রেনে, সেটার পেছনে উস্কানিও রয়েছে। এই প্রসঙ্গটিও প্রধানমন্ত্রী তার ভাষণে তুলে ধরেছেন। আজকের খবরের মধ্যে ডেন্টিস্ট বুলবুলের হত্যাকারীরা পেশাদার ছিনতাইকারী দাবি করেছে ডিবি। ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দিশাহারা মানুষ যখন টিসিবি ট্রাকের পেছনে ছুটছে, তখন বিদেশি শিল্পী এনে কনসার্ট চলছে, এই অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মধ্যে বিদেশি শিল্পী এনে কনসার্ট করার সমালোচনা করেছেন কঠোরভাবে। এই প্রসঙ্গটি দিনের খবরের মধ্যে রয়েছে। একই সঙ্গে বিএনপি একটি জাতীয় সরকার, নির্বাচনকালীন সরকার নয় বা সেটি নিয়ে নয়, নির্বাচন পরবর্তীকালে একটি জাতীয় সরকারের রূপরেখা নিয়ে ভাবছে এবং সেই আলাপগুলো এখন রাজনীতির মাঠে আছে। বিএনপিও এই সেটি নিয়ে কথা বলছে বিভিন্ন ফোরামে। স্বাগত জানাচ্ছি স্টুডিওতে দুজন অতিথিকে। রয়েছেন জনাব স্থপতি মোবাশ্বের হোসেন, সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, স্বাগত আপনাকে। রয়েছেন সিনিয়র জার্নালিস্ট জনাব এম এ আজিজ, স্বাগত আপনাকেও। আমরা প্রসঙ্গ আসলে মোবাশ্বের ভাই আপনার কাছ থেকে শুরু করি। এখন তো জনজীবনের যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে আসলে কর্তৃপক্ষ তাদের ভাষ্য দিবেন, বলবেন, কিন্তু একই সঙ্গে দ্রব্যমূল্যের বিষয়টা কিন্তু একটা ভালো একটা চাপ তৈরি করেছে জনজীবনের মধ্যে, এবং সেটা দৃশ্যমান হয়েছে। এবার দৃশ্যমান হয়েছে টিসিবির লাইন দেখে দৃশ্যমান হয়েছে, যদিও টিসিবির লাইন বিরাট কোনো সংখ্যা নয়, তারপরেও বোঝা যাচ্ছে। কিন্তু এটার একটা মানুষের মধ্যে যে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, নানা কারণ আছে। আপনি যদি বিষয়টা। ধন্যবাদ। এই যে নেতিবাচক অবস্থাটা বা আমরা যে দ্রব্যমূল্য বৃদ্ধি, আমরা যদি সারা পৃথিবীর দিকে তাকাই, সব জায়গাতেই কিন্তু এই ঘটনাটি ঘটছে। শুধুমাত্র যেসব কমিউনিস্ট কান্ট্রি, তাদের ওখানে দ্রব্যমূল্য যা ছিল তাই আছে, তারা বিভিন্নভাবে এটা কন্ট্রোল করতে পারে। এবং একটা উন্নতশীল দেশে চাইলে কিন্তু এগুলি কন্ট্রোল করা সম্ভব। অপচয় যদি আমি বন্ধ করতে পারি, তারপরে অতিরিক্ত ব্যয় যদি আমি বন্ধ করতে পারি। আমি একটু আগে আজিজ ভাইয়ের সাথে কথা বলছিলাম যে দেখেন, সারা ভারতবর্ষের মধ্যে কেজরিওয়াল দিল্লিতে সে 20,000 লিটার পানি দিতেছে সম্পূর্ণ ফ্রি, তারপরে 200 টাকা পর্যন্ত ইলেকট্রিক বিল দিতেছে ফ্রি। এবং সম্প্রতি যে তথ্য, সেটি আরও ইন্টারেস্টিং, সেটি হচ্ছে সরকারি স্কুলগুলিতে প্রাইভেট বড় বড় স্কুলের ছাত্রছাত্রীদেরকে বাবা মা নিয়ে এসে দিচ্ছে, কারণ স্কুলের গ্রেডিং এত উপরে সে তুলে ফেলেছে। তাহলে এটা কিভাবে সম্ভব? অর্থাৎ ওনাকে যখন এই প্রশ্ন করা হয়েছে, যে বলেছে দুটি জিনিস আমি কঠোর থেকে কঠোরতমভাবে সমাধান করার চেষ্টা করেছে। একটি হচ্ছে অপচয়, আরেকটি হচ্ছে অন্যায়ভাবে ঘুষ, দুর্নীতি সরকারের ভিতরে যে ছিল। সরকারের অপচয় বিভিন্ন জিনিস ক্রয়ের মধ্যে, কনস্ট্রাকশনের মধ্যে, আরেকটি হচ্ছে ঘুষ, দুর্নীতি। সেটা কিরকম? যে অন দ্য স্পট এগুলির ধরা পড়লে বিচার ওইখানে শেষ হয়ে যায়। আমাদের এখানে যদি এইটারই প্যারালাল এখন দেখেন, প্রতিদিন পত্রিকায় দেখবেন অমুক টিওনোকে এই অভিযোগে অমুক জায়গায় বদলি করা হলো, যেটার ব্যাখ্যা আমি ভাইকে একটু আগেই দিলাম, যে সরকারিভাবেই আমি বলছি তুমি এইখানে এতদিন ঘুষ খেয়েছো, এবার নতুন জায়গায় যে ঘুষ খাও। তার কিন্তু কোনো বিচার হলো না। এই অদ্ভুত ঘটনা কিন্তু চিন্তা করা যায় না। আরও আমি যদি বলি যে কোনো পুলিশ কোনো অন্যায় করলে পারে তাকে ক্লোজ করা হয়। এই তথ্যটা আমি পুলিশ ডিপার্টমেন্টের লোকের কাছেই আমি জানার চেষ্টা করেছি। নাম প্রকাশ না করে আমাকে বলেছে ক্লোজ করা মানে হলো সে বাসায় থাকবে, খাবে, দাবে, ঘুমাবে, বেতন পাবে। তা আমি বললাম যে তাহলে অসুবিধাটা কোন জায়গায়? তাহলে তার পানিশমেন্ট হলো না? পানিশমেন্ট একটা আছে, ওই বাসায় থাকাকালীন সে কোনো রকম ঘুষ খেতে পারবে, সে টাকা পাবে না। পানিশমেন্ট হলো না? ওই ক্লোজ মানে হলো এইটা। তা এখন যে দেশের, হয়তো বিষয়টা সর্বাংশে সত্য নয়, না সবার বেলা এটা একটা পারসেপশন, মানে জনশ্রুতি থেকে আপনি আলোচনাটা করছেন।
মেজরিটি কিন্তু এই কাজ করে না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই পুলিশরাই কিন্তু সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, 100 লোক ভালো কাজ করলে আপনারা মিডিয়াতে সেটা নিয়ে আসেন না, একজন লোক যদি একজন লোককে রাস্তায় চর মারে, লাথি মারে, আপনারা কিন্তু একদম ভিডিও তুলে সেটা দেখাবেন। সো ভালো কাজ হচ্ছে তার নৈতিক দায়িত্ব, এটা প্রকাশ করার কোনো ব্যাপার না। খারাপ কাজটি হচ্ছে প্রকাশ করার ব্যাপার, কারণ এটি করা অন্যায়, এই জন্য এটা মানুষের সামনে আসে। আমরা সেই কথাগুলি বলছি, কারণ আমি প্রায় বলি বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় অবদান ছিল বাংলাদেশের পুলিশদের, এবং এখনো আমার পরিচিত অসংখ্য পুলিশকে আমি চিনি যারা কিভাবে জীবন বাজি রেখে কাজ করে। এখন আসা যাক সরকারের ভিতরে প্রায় 6 জনের মতন সিনিয়র সেক্রেটারি, তারা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট জাল করলেন, করে চাকরির সময় বৃদ্ধি করে নিলেন, ধরা পড়লেন, আমরা আন্দোলন করাতে ধরা পড়লেন, ধরা পড়ার পরে ওনাদের চাকরি গেল। কিন্তু এই যে সেই দিন পর্যন্ত যত টাকা বেতন নিয়েছে তা কিন্তু তার কাছ থেকে ফেরত নেওয়া হয় নাই, তার পেনশন বন্ধ করা হয় নাই। ওই পিরিয়ডে উনি যত কাগজে সই করেছেন, লিগাল আর ইললিগাল, কোনোটি বাতিল করা হয় নাই। নিয়ম অনুযায়ী তো হবার কথা। আমাকে একজন মন্ত্রীর সাথে এরকম টক শোতে বসেছে, বলছে না ভাই, ওই সময় যেগুলি সই করা হয়েছে ওইটা পার্লামেন্টের একটা রুলস আছে, সেটাতে গ্রহণযোগ্য হবে যদি ওইটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ কেউ না করে, মানে অন্যায়ভাবে সই করেছেন ওটাকে ধরে নিতে হবে উনি সঠিকভাবে করেছেন, কিন্তু কাজ মানুষ হিসাবে উনি অসৎ, কাজটি সৎই করেছেন। এখন এই যখন অবস্থা হবে তখন আপনি কিভাবে দ্রব্যমূল্য কমানোর পদক্ষেপ নেবেন? দ্রব্যমূল্য কমানোর জন্য চাপ সৃষ্টি মানেই হলো ব্ল্যাকে সেটার দাম বৃদ্ধি পাওয়া। এটি কিন্তু উন্নতশীল দেশে মারাত্মক একটা জিনিস। যখনই আপনি আইন খাটানো শুরু করবেন, অর্থাৎ ব্ল্যাকে সেই জিনিসটির দাম 10 টাকা থেকে 100 টাকায় চলে যাবে। অর্থাৎ আপনাকে সামগ্রিক ব্যবস্থাপনার ভিতরে নিয়ে আসতে হবে, সবার কাছে পাওয়া সহজ যেন হয়। এই টিসিবির এখানে লাইন দিয়ে দৌড়ায় নিতে হচ্ছে বলেই প্রতিদিন আপনাদের মিডিয়াতে, প্রতিদিন আপনাদের পত্র পত্রিকায় একটি তথ্য আসতেছে যে সবচেয়ে পয়সাওয়ালা মানুষগুলি টিসিবির কার্ড জোগাড় করতেছে। ওই যে প্রধানমন্ত্রী আমাদের বলেছেন যে আমি 1 কোটি লোককে দেবো, 1 কোটির বেশিরভাগ লোকই আমার দলের জ্ঞানীগুণী ব্যক্তি, তাদের আর্থিক অবস্থা হঠাৎ এই কার্ড দেওয়া হচ্ছে বলে একেবারে খারাপ অবস্থায় পৌঁছে গেছে। কি করবেন? তাদেরকেই দেবেন, কারণ তারা জনগণের জন্য জীবন দেয়। এই জায়গাগুলি যদি আপনি সমাধান না করতে পারেন, আপনি কোনো অবস্থায় ব্যালেন্স করতে চাইলেই করা যায়। ধন্যবাদ। মোবাশ্বের ভাই যা বললেন সবটার সাথে একমত হয়ে আমি বলি যে আসলে সমস্যার উৎস মুখটা দেখতে হবে। সেখানে যদি সমস্যা থাকে সমাধান করা সম্ভব না। যেমন আমার নিকট আত্মীয়র ক্যান্সার হয়েছে, ক্যান্সারের 4টি গ্রেড আছে, 1, 2, 3, 4। 4th স্টেজে গেলে ডাক্তাররা বলে তাকে বাঁচানো সম্ভব নয়, কিন্তু 1 এবং 2তে থাকলে তাকে এখন বাঁচানো সম্ভব। কিন্তু আমরা কিন্তু 4এও যাই নেই, 1, 2তেও নাই, আমরা 3তে আছি। যেমন আমি বলি, এই যে বাজার দরটা বাড়লো, এটার একটা তো কারণ আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, দেশের মালিক জনগণ, জনগণকে নিয়ে তো ব্যবসা করবে না বহুদলীয় গণতন্ত্রের সরকার। কিন্তু সরকার বলে এখানে সমন্বয় করতে হবে, এখানে লস হচ্ছে, এখানে লস হচ্ছে। আমার কথা হলো নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেখানে তো সরকারকে ভর্তুকি দিতে হবে। অন্য যেগুলো আছে, যেগুলো নিত্য প্রয়োজনের বাইরে, সেখানে আপনি ট্যাক্স নাই বাড়ায় সমন্বয় করলেন। যেমন ধরেন ডিজেল, বিদ্যুৎ, গ্যাস, পানি, এগুলো সব আপনার জীবন এবং জীবিকার লাইফলাইন। আপনি এগুলোর দাম বাড়িয়ে দিয়েছেন, বাজার দর তো বাড়বেই। তারপরে আপনি এখন টিআইবির রিপোর্ট দিয়েছে, এই সংসদে 5% হলো পলিটিশিয়ান, 61% ব্যবসায়ী। তো সরকার তো চালায় আসলে উপরে যাকেই দেখেন না কেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, মনে হচ্ছে দৈনিক ঘরে বসে একটা করে বিবৃতি দিয়ে যাচ্ছেন, সেক্রেটারি সাহেব, এটা দেখতে পারেন আপনি। কিন্তু বেসিক্যালি ফিল্ড লেভেলে ব্যবসায়ীরা সরকার এবং সবকিছু নিয়ন্ত্রণ, আর প্রশাসন তো আছে। তো এখন আপনি দেখেন, একটা উদাহরণ যদি দেই, এই মাত্র সয়াবিনের তেল হু হু করে বেড়ে গেল। আমাদের বলো ডিমান্ড হচ্ছে 20 লাখ আপনার টন।
আমাদের সরকারই বলে আমাদের মজুদ আছে 27 লাখ টন, তারপরে দাম বাড়লো। তখন ভোক্তা অধিকার অধিদপ্তর আপনার তদন্ত করেছে, তদন্ত করে দেখা গেছে যে 5-7টা রিফাইনারি আছে, তারাই কারসাজি করছে আমাদের পুরান ঢাকার মৌলভীবাজার কয়েকজন পাইকারি ব্যবসায়ীর কাছে। তাই লক্ষ্য নেই দুটা মনোপলি। কিন্তু সেই সাথে বলা হয়েছে তারা খুবই ক্ষমতাধর, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এ কোন স্বাধীনতা, ব্যক্তিকে ধরা যাবে না। এটা হলো আপনার আমাদের সাংবাদিক ছড়াকার আবু সালের ছড়া। না, উনি এটাকে করেছেন, পরিবর্তন করেছেন আর কি। আমার কথা সুভাষ মুখোপাধ্যায় এই দেশ, এই দেশ স্বাধীন হলো, অথচ একটা দেশকে অশান্ত করে ফেললো 7টা লোক, 7টা ব্যবসায়ী, তাদেরকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। এখন দেখেন আমার কথা হলো যে না, কিন্তু ওনাদের সঙ্গে যখন সরকারের মিটিং হয় তখন তো ওনারা যথাযথভাবে সরকারকে বুঝিয়ে দেন যে এইখানে কোনো তাদের বুঝে যায়, সরকার বুঝে যায়, কারণ ব্যবসায়ী তো 60% নাড়াচাড়া দেওয়া যাবে না, দিলে সমস্যা। এটা একটা বড় সমস্যা। আচ্ছা, আরেকটু জাস্ট আমি বলছি যে ধরেন আপনি বাজার দর ধরেন আপনার এই যে লাইফলাইন যেটাকে বললাম বাড়ায় দিচ্ছে, তার জন্য বাতায়ন তো কিছু বাড়বে, ট্রান্সপোর্ট থেকে শুরু করে সবই বাড়বে, এই জন্য কিছু বাড়বে। কিন্তু ডিজেল কেরোসিন 23%, কিন্তু বাড়বে কত পার্সেন্ট? এই তো সম্প্রতি একটা বড় পত্রিকায় নিউজ দিচ্ছে, দেখেন আমার কাছে রেকর্ড আছে, বাংলাদেশের 1 মাসের গড় আয় একটা ব্যক্তির গড়ে রিক্সাওয়ালার থেকে শুরু করে বড় ধনী $149। আপনি খালি ডিম কিনতে, 1 ডজন ডিম কিনতে যাবেন 110 থেকে কখনো কখনো 120। মালয়েশিয়ায় হলো $669 1 মাসে। এক ডজন ডিম কিনবেন বাংলাদেশি টাকায় 85 টাকা। আর ইউএসএর আমেরিকায় হচ্ছে $3,955, তার 103 টাকায় 1 ডজন ডিম পাবেন। লন্ডনেও তাই, নিউ ইয়র্কেও তাই, সব জায়গায় তাই। যুক্তরাষ্ট্রে এখন কোনো স্টেটে কিছু কম আছে, কিন্তু যুদ্ধের এই অভিঘাতে সেখানেও কিন্তু দাম বেড়েছে। না, এটা হলো আমি 3 দিন আগের কথা বলছি। তা আমার কথা হচ্ছে দাম বাড়ুক, দাম তো ধরেন এখন আপনার এই যে আজকে শুনলাম উত্তরের মেয়র সাহেব বললেন যে গুলশান বাড়িধারা এবং গুলশান বনানী বাড়িধারায় আপনার হোল্ডিং ট্যাক্স বাড়াই দিবে এবং 23% এক ধাপে। তাহলে এই ভাড়াটা তো আবার বলতেছে ওখানের চিফ এক্সিকিউটিভ অফিসার, আমরা তো ভাড়াটিয়ার ভাড়া বাড়াই নেই, মালিকের ভাড়াটিয়ার বাড়িওয়ালা এই যে বাড়াইলো হোল্ডিং ট্যাক্স নিবে তো ভাড়াটিয়ার কাছ থেকে, তার মানে ভাড়াটিয়া বাড়লো। তো এই যে যুক্তিগুলি, আমার কথা হচ্ছে যে আমার কিছু সমন্বয় করতে গেলে কিছু বাড়তে পারে। এই যে ধরেন এখন অনেকেই বলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে সারা বিশ্বেই দাম বেড়েছে, কিন্তু আমরা তো একমাত্র গম ছাড়া আর কিছু আনি না। আমার গম দাম বাড়তে পারে, আমার ভাত আছে, চাল আছে, উদ্বৃত্ত, আমার তো সমস্যা হওয়ার কথা না। কিন্তু এগুলি কেন আপনার সব কিছুর, আলুর দাম আমি আগে বলেছিলাম যখন আমাদের আলুর সিজন আসতেছে তখন আমার হিসাব ছিল 20 কোটি টন, 20 লাখ টন আপনার পুরনো আলু স্টকে আছে। এই আলুগুলো কেন সরকার বের করলো না? কোল্ড স্টোরেজগুলোতে নতুন আলু বেরোলো, নতুন আলু দাম পায় না, পুরনো আলু দেখালে দাম নেই। এই যে মানে পরিকল্পনার অভাব, আর আমাদের দেশে কোনো মার্কেটিং সিস্টেমই নেই। ভাই, এই আলোচনা তো বহুবার করা হয়েছে, এখন টিআইবির প্রসঙ্গটি নিয়ে উনি বলেছেন এই যে বাজার ব্যবস্থাপনা বা সামগ্রিকভাবে যে অর্থনীতি পরিচালনার বিষয়টা, এটা এখন খারাপ শব্দ প্রয়োগ করে এটা হলো সিন্ডিকেটেড হয়ে গেছে। সিন্ডিকেটেড মানে হচ্ছে যে যিনি পলিটিক্স নিয়ন্ত্রণ করছেন, তিনিই ব্যবসা নিয়ন্ত্রণ করছেন, তিনি ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনসের নিয়ন্ত্রণে আছেন, তিনি লাইসেন্স, তিনি আমদানি, তিনি রপ্তানি। এই যে একটা কনসেন্ট্রেশন হচ্ছে, এই কনসেন্ট্রেশনের ব্যাপারে সরকার বার্তা তো যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে এগুলোকে কারেকশন করার কোনো সদিচ্ছা, কোনো উদ্যোগ দেখা যাচ্ছে। দেখেন, দুঃখজনক ঘটনা, গত সপ্তাহে এইরকম একটি টক শোতে আমার বিপরীতে একজন মন্ত্রী ছিলেন, তিনি এই বাণিজ্যের সাথেই জড়িত প্রতিমন্ত্রী ছিলেন। আমি এক পর্যায়ে এই বাজার নিয়ে না কথা বলে বললাম যে সরকারের আইন আছে কারা কারা ফ্ল্যাগ স্ট্যান্ড তার গাড়িতে রাখতে পারে, যানজট নিয়ে কথা হচ্ছিল। এবং এর আগে ঢাকার কমিশনারের সাথে মিটিং করে সিদ্ধান্ত হলো যে গভর্নমেন্টের সার্কুলার অনুযায়ী বাকি যার কাছে এই গাড়িতে
এই ফ্ল্যাগ স্ট্যান্ড পাওয়া যাবে, তার ফ্ল্যাগ স্ট্যান্ড খুলে ফেলা হবে। কারণ আমি তাকে একটা এক্সাম্পল দেখালাম যে আমি একজন ফ্ল্যাগ স্ট্যান্ড আলা গাড়ির মালিকের কাছ থেকে গাড়ি নিয়ে তার ড্রাইভারকে বলেছিলাম যে আমাকে 1 ঘন্টা তুমি গাড়ি চালাবা, কিন্তু কোথাও তুমি ট্রাফিক আইন মানবা না। এবং এন্ড অফ দ্যাট 1 আওয়ার আমি হিসাব করে দেখলাম প্রায় 4-5 জন সার্জেন্টের সেলুট আমি পেয়েছি ফর ব্রেকিং দ্য ল। তখন আবার মাথায় ঢুকলো যে আচ্ছা, এই সার্জেন্টদের সাথেও তো একটু আলাপ আলোচনা করা দরকার, ওনারা আইন ভঙ্গ করার জন্য সেলুট দিল কেন? তো মোস্ট অফ দ্য সার্জেন্টের বক্তব্য হচ্ছে, স্যার আমার কি মাথা দুইটা? স্ট্যান্ড আলা গাড়িতে হয় সেক্রেটারি সাহেব বসে আছে, না হয় অ্যাডিশনাল সেক্রেটারি সাহেব বসে আছে, তার গাড়ি আমি আটকাইয়া ফাইন কইরা আমার চাকরিটা শেষ করব, নাকি টেকনাফ তেঁতুলিয়াতে বদলি হব? তো দিস ইজ ইট। এই কথা বলার সাথে সাথে উনি ভীষণ রকম রাগান্বিত। আপনি সবসময় ফ্ল্যাগ স্ট্যান্ড নিয়ে কথাবার্তা কন। কারণ ওইটা আমি পরে বাজলাম, প্রতিমন্ত্রী কিন্তু ঢাকা শহরে ফ্ল্যাগ স্ট্যান্ড ফ্ল্যাগ উড়াইয়া চলতে পারে না। ওইটাও বোধহয় ওনার ক্ষোভের একটা কারণ, যে জন্য আমার এটাতে রিয়াকশন করলো। তো এরপরে এই আপনার এই খাদ্যদ্রব্য নেওয়ার পরের আলোচনায় বলে যে ব্যবসাদারদের জন্যই, আমি বললাম যে এই আপনার মতন আমি বলছি যে আমার পার্লামেন্ট হলো সব ব্যবসাদার আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট। কে আছে পৃথিবীতে তার সন্তানের বিরুদ্ধে আইন পাস করবে, তার নিজের ব্যবসার বিরুদ্ধে আইন পাস করবে? তো আমার পার্লামেন্টে ওনারা যা করছেন, ওনারা পার্লামেন্টে গেছেনই ওনাদের ব্যবসা সুপ্রশস্ত রাস্তায় ভালোভাবে চালানোর জন্য, এবং আমি ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। দে ডিড ইট, তাদেরটা তারা করছে। আমরা যারা আম জনতা, আমরা পারছি না তাদের জায়গা আমাদের নিজেদের জায়গায় পৌঁছায় দেওয়ার জন্য। উনি ওইখানে তখন রাগ করলেন যে আপনি সবসময় এই ব্যবসাদারের বিরুদ্ধে রাখেন। বাংলাদেশের চেহারা তো বদলায় দিচ্ছে ব্যবসাদাররা। এবং আমার দলের নেতা নেত্রীরা গত 2-3 দিন ধরে বলছে যে আমাদের দেশে কেউ না খেয়ে নাই। কিন্তু আমরা জানি না খাওয়া এক জিনিস, আরেকটা হচ্ছে কষ্টে দিন কাটানো। সন্তানের মুখে চাওয়ার এক টুকরা মাছ দিতে পারলাম না, ম্যালনিউট্রিশন। এটা যে কত কষ্টকর, এটার গল্প বলতে হয়। রাজার কাছে অভিযোগ আসছে যে হুজুর দেশে তো ভাত খাইতে পারতেছে না লোকজন। রাজকন্যা বলতেছে ভাত খেতেন তো পোলাও খায় না কেন? মানে ভাত পাচ্ছে না, পোলাও খায় না কেন? ওর কাছে পোলাওটা আর ভাতের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আমাদের নেতৃস্থানীয় সরকারি দলের নেতারা, তারা কিন্তু কখনোই জানে না যে ঢাকা শহরে ট্রাফিক কনজেশন আছে। ওনারা প্রয়োজন হলে উল্টা দিক দিয়ে যেতে পারে আছে, কিন্তু হয়তো এটার একটা ব্যাখ্যা যে ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক চলমান, অনেক গতিশীল, অনেক ভাইব্রেন্ট। এই অর্থে হয়তো উন্নত দেশের ইকোনমিক অ্যাক্টিভিটিস তো অনেক বেশি। আমি জাপানে ছিলাম, রাত্রে 12টার সময় রাস্তা কাটা আরম্ভ হলো। হিসাবটাই হচ্ছে রাত 12টা থেকে 6টা পর্যন্ত কেটে রিপেয়ার করতে যতটুক জায়গা কাটা লাগবে ঠিক সেইটুকুই তারা কাটবে, সেইটুক করবে, ওইটুকু ফিনিশ করবে আবার এইভাবে। তবে আমরা কেন কিন্তু আমরা যখন আসলে এটা তো একটা ট্রেন্ড, আপনি যেটা বলেছেন যে খবর সেটাই, যেখানে সমালোচনার সূত্র আছে বা খোরাক আছে সেগুলো নিয়ে খবর হয়, আলোচনা। কিন্তু আবার একই সঙ্গে হয়তো যে দেশে ম্যাসিভ কিছু ডেভেলপমেন্টাল ওয়ার্ক হচ্ছে, পদ্মা সেতু আসছে সামনে, মেট্রো রেল হচ্ছে, আপনার কর্ণফুলী টানেলও এই বছরই একই সময় ওপেন হবে বলে। এইখানে আপনাকে ছোট্ট একটুখানি কথা বলি, অবশ্যই হচ্ছে, এগুলি কি আমরা স্বীকার করে নেই? আপনাকে এখন একটা এক্সাম্পল আমি দিই। মেট্রো রেল শুরু হওয়ার পরের দিন থেকে, এবং আপনার এখানে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে পর্যন্ত আপনার অ্যানিমেশন দেখানো হয়েছে জালিয়াতির মাধ্যমে। কারণ মেট্রো রেল থেকে 2টি করে এসকেলেটর ফুটপাতে নামে। ঢাকা শহরের কোন কোন ফুটপাতে 2টি করে এসকেলেটর নামার পর মানুষের যাওয়ার জায়গা থাকবে, আমাকে একটু দেখাতে পারবেন? সেখানে তারা করছে কি, যাতে প্রধানমন্ত্রী ট্রেন না পায়, ওখানে গাছ টাছ দিয়ে বন্ধ করে রাখছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 2টা এসকেলেটর নামবে। এখন আসেন, এটার পরিপ্রেক্ষিতে আমি বলছি, এখন যেসব জায়গায় স্টেশন, যেরকম শেওড়াপাড়াতে ওর ফুটপাতই আছে 3 ফিট, 2টা এসকেলেটর নামাইতে লাগবে 7 থেকে 8 ফিট। এখন আসেন, ওই রাস্তায় যে গাড়ি যেত, জাম হতো না। এখন আমি মেট্রো রেলের স্টেশনে প্রতি 3 মিনিটে মিনিমাম 2 পাশের গাড়িতে ওঠানামা হবে 200 মানুষের। তো 200 মানুষকে নিচেও তো ট্রাফিক এক্স্যাক্টলি ওইখানে
আপনি যেহেতু কোনো বাস দাঁড়ানোর জায়গা করেন নাই, বাস ঘুরে যাওয়ার কোনো ব্যবস্থা করেন নাই, বাস স্ট্যান্ড প্রপারলি করেন নাই, তাহলে ঠিক স্টেশনের নিচেই বাসগুলি দাঁড়াবে। আগে যে রাস্তাটা ফ্রি ছিল মেট্রো রেলের কারণে, সেই রাস্তা ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম থাকবে। এটার উত্তর যখন আমি জিজ্ঞেস, মানুষ তো উপর দিয়ে মানুষ দ্রুত চলে যেতে পারবে। হ্যাঁ, আর যারা নিচে বাসে যায় তারা কোথায় দিয়ে যাবে? বাস তো 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাগবে। আমি যখন এই কথাটি মেট্রো রেলের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, আমাকে একটা উত্তর দেওয়া হয়েছিল, উই আর মেকিং বেস্ট পসিবল মেট্রো রেল ইন দ্য ওয়ার্ল্ড, উই ডোন্ট বদার অ্যাবাউট দ্য ফুটপাথ অ্যান্ড রোড। ওইটা সিটি কর্পোরেশনের দায়িত্ব, ওনারা যা পারেন তাই করবেন। এক্স্যাক্টলি এই কথা আমাকে বলা হয়েছে। এখন উপরের দায়িত্ব পালন, হ্যাঁ, উনি বেস্ট পসিবল স্টেশন বানাচ্ছে, সর্বাধুনিক, কিন্তু মানুষ নাই না, গর্তের মধ্যে পড়ে গেল আর কি, এবং সে বাড়িতে আর যাইতে পারবে না। মতিঝিল থেকে এখানে আসলো 7 মিনিটে, বাড়িতে যাবে ওইখান থেকে একটুখানি দূরে, আইডিবি থেকে 10 নম্বরে যাবে, 1 ঘন্টা হেঁটে যাবে। হেঁটে যাওয়ার তো রাস্তা না, ওই যে আপনি এসকেলেটর আর লিফট নামাচ্ছে। এই যে সমন্বয়হীনতা, এখন তারা কয়েকশো গুণ টাকা বেশি দিয়ে স্টেশনের পাশের বাড়িঘর কেনার চিন্তা ভাবনা করতেছে, যেটা শুরুতে আগে করে যেত। রাস্তা প্রশস্ত করলে আর মেট্রো রেলের দরকার হতো না, কিছুই করা লাগতো না। দেখেন দুনিয়ার বহু জায়গায় আমরা এই তথ্যগুলো জোগাড় করছি, এটা কম্পেনসেট করা, ওই মানুষদেরকে বলা যে তোমাকে আমি ব্যাংক থেকে লোন নিয়ে দিচ্ছি, তোমার এটাকে কমার্শিয়াল বিল্ডিং করো, আমরা মেট্রো রেলের নামার জায়গাটা তোমার কমার্শিয়াল বিল্ডিং এর মধ্যে ঢুকাই দেবো, ব্যাংকক বা অন্যান্য কান্ট্রিতে যেমন আছে, যাতে হোটেল নামলে প্রয়োজনীয় জিনিস, হোটেল, কমার্শিয়াল স্পেস ওদের সঙ্গে কানেক্টেড হয়ে যায়। তো তখন তারা, এটা আমার মনে হতে পারে না, ধরেন কথা আমরা যে বিল্ডিং আছে এখানে একটা স্টেশন আছে, এক সময় হয়তো দেখা যায় যে এদিকে একটা ব্রিজ করে দিতে পারে তারা, কিন্তু আপনি গাড়িটা তো রাস্তায় দাঁড়ায় থাকলে হবে না, গাড়িটা তো ঘোরার জায়গা করতে হবে বা কোথাও পার্কিং করতে হবে, এবং পার্কিং করে আমি যেন মেট্রো রেলে উঠতে পারি। আমাকে আপনি উপরে কমফোর্ট দিতেছেন, এই যে সমন্বয়, এই আপনাকে থামাইছিলাম এই জন্য যে আমাদের উন্নয়নগুলি হচ্ছে সমন্বয়হীন ভাবে। জি, যা আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আমরা একটা রাজনীতি বিষয় যেমন জাতীয় সরকারের প্রসঙ্গ দিয়ে বলছিলাম আলাপ করব। এটা হচ্ছে যে ইউক্রেনের যুদ্ধের বিষয়ে যখন আলাপ করা হয়, সেটা যদিও আমরা বলি যে আমরা শুধু, আপনি বলেন যে শুধু গম আনি, শুধু অন্য বিষয়ে তো আমাদের এফেক্ট করার কথা না, বাট এটার একটা স্পিরাল একটা আছে, ইম্প্যাক্ট আছে, কারণ এটা এনার্জি সাপ্লাইয়ের ব্যাপার আছে বা পরিবহনের ব্যাপার আছে, ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে, সো একটা কালেকটিভ কোল্যাটারাল একটা ইম্প্যাক্ট আছে। কিন্তু অনেকেই বলছে যে এই যুদ্ধ দ্রুত সমাপ্ত হোক বা প্রলম্বিত হোক, বিশ্বে একটা ক্রাইসিস, মানে কি আপনার স্ট্র্যাটেজিক টেনশন তো আছে, একই সঙ্গে খাদ্যের একটা মানে কি বলে যে হচ্ছে ক্রাইসিস এবং পাওয়ারের, হ্যাঁ, সেটার কারণে একটা, এবং এটা হয়তো দেখা যাবে যে আমেরিকা বা অন্যান্য মিত্র দেশগুলো যখন আপনার স্যাংশন দিচ্ছে, ইকোনমিক স্যাংশন দিচ্ছে, তারা যদি রাশিয়া ইউক্রেনের যেগুলো মানে ফুড গ্রেইনের যে সব ইন্ডাস্ট্রি আছে বা যেখানে তাদের প্রোডাকশন হচ্ছে, তারপরে সানফ্লাওয়ার অয়েল যেখান থেকে সারা বিশ্বে যাচ্ছে, সেখানে যদি সেগুলো নষ্ট করে দেয়, তাহলে সারা পৃথিবীতে এটা একটা, হ্যাঁ, এই পৃথিবীতে একটা খাদ্য সংকটের আশঙ্কা করেন কিনা? তুরস্কের মাধ্যমে আপনার নেগোসিয়েশন বৈঠক তো হয়েছে অলরেডি। আজকে আমি রিপোর্ট দেখলাম যে রাশিয়ার আপনার সেনাবাহিনী কিছু ফেজ ওয়াইজ প্রত্যাহার স্টার্ট করেছে। হয়তো এটা কতটুকু সাস্টেইন করবে বলা মুশকিল, তবে সারা পৃথিবী কিন্তু যুদ্ধের যে স্ট্র্যাটেজি সেখান থেকে সরে আসে, কেউ যুদ্ধ চাচ্ছে না, কারণ যুদ্ধ হলেই তৃতীয় বিশ্ব এটা সাস্টেইন করা সম্ভব না, কারণ এখন ইউক্রেনের মিত্র যারা আছে তারা তো ইউক্রেনকে বিভিন্নভাবে সামরিক সহায়তা দিচ্ছে, যুদ্ধ বন্ধের কথা তো দিচ্ছে। এটা হলো রাশিয়াকে, এখন তো ইচ্ছে করলে তো রাশিয়া তো ওই আপনার এখনো তো সেই জাপানের ক্ষত যায় নাই, জাপানের ক্ষত তো যায় নাই, ওই যুদ্ধে তো যেতে চাচ্ছে না, রাশিয়াও যেতে চাচ্ছে না, বিশ্বও যেতে চাচ্ছে না। এই জন্য যুদ্ধের স্ট্র্যাটেজি পাল্টাই গেছে যে তাদের অস্ত্র বিক্রি করা দরকার। ইউক্রেনের অস্ত্র দিচ্ছে, বিনিময় তো বাংলা দিচ্ছে না, তাদের ইনকাম দরকার। যুদ্ধ না থাকলে অস্ত্র বিক্রি করবে কোথায়? এটাও একটা ইস্যু। কিন্তু যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে রাশিয়া প্রথম দিকে যে ধারণাটা করেছিল যে ইউক্রেন 2 দিনে দখল করে ফেলবে, সেটা তো সম্ভব হয় নাই, কারণ এমন অস্ত্র দিছে যে রাশিয়া যে প্ল্যান করে আগাচ্ছে তার উল্টা দিকে। ধরেন এই যে সব মানে অস্ত্র দিছে, সাপ্লাই দিছে, যে নর্মাল স্ট্র্যাটেজিক যে ওয়ার সেটাকে তারা ফাইট আউট করতে পেরেছে। সুতরাং আমার কাছে এখন যেন কেন মনে হচ্ছে যে গতকাল আলোচনার পরে আমার মনে হয় এটা হয়তো
ইউক্রেনও পিছিয়ে গেছে, তারা ন্যাটোর সাথে আর যাবে না বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে। এটাই তো রাশিয়ার প্রধান ছিল যে তোমরা নিরপেক্ষ থাকো, তারা বলেছে আমরা নিরপেক্ষ থাকবো, কিন্তু শর্ত চেয়েছে তাদের নিরাপত্তা দিতে হবে। ইউক্রেন তাদের নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তারা বলছে তুরস্ক, আমেরিকা, যুক্তরাজ্য এরকম কয়েকটা দেশের নাম বলেছে যে তারা আমাদেরকে এটা দিতে হবে, গ্যারান্টি দিতে হবে। হ্যাঁ, এই তো আমার মনে হয় তো এরপরে তো কিছু আপনার উইথড্রল শুরু হয়েছে। সুতরাং আমার মনে হয় যে ফাইনালি যে রাশিয়াও বুঝেছে যে আসলে এভাবে পারা যাচ্ছে না, সারা ওয়ার্ল্ড তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আবার পশ্চিমা দেশগুলোও কিন্তু যুদ্ধের নতুন স্ট্র্যাটেজি, দেখেন না, অস্ত্র সাপ্লাই দিচ্ছে, নানানভাবে স্যাংশন দিচ্ছে, স্ট্র্যাটেজি পাল্টাই দিচ্ছে। কিন্তু আগের মতো তো আপনার ওই ন্যাটোর সোলজার গিয়ে যা ওখানে নামায় দেয় নাই তো, এখন স্ট্র্যাটেজি ভিন্ন, ইউক্রেন দিয়েই ফাইট করতেছে। তো সুতরাং আমার মনে হয় যে ফাইনালি আমরা আস্তে আস্তে আমরা এই যুদ্ধের অবস্থান থেকে আমার মনে হয় একটা শান্ত অবস্থায় চলে আসতে পারবে। কারণ যেহেতু ফুড ক্রাইসিসের কথা বা আমাদের যে জনজীবনে যে আরো বিপদ আসার কথা, সেই আশঙ্কাটা কমে যাবে। কারণ ইউক্রেন তার জায়গা থেকে সরে গেছে, অর্থাৎ ন্যাটো মেইন নির্দিষ্ট। রাশিয়াও বলে দিছে তো যে তারা কোনো পক্ষে না গেলে আমরা রাজি আছি। তাহলে একটু আশা করা যায় যে সে ধরনের বড় ঝুঁকি নাই। আবার রমজান মাস আসছে, রমজানের আগেই আমাদের দ্রব্যমূল্য যেখানে চড়ে গেছে, সরকার বলেছিল যে রমজানের দাম বাড়ানো যাবে না। মনে কি হয় যে ব্যবসায়ীরা রমজান মাসে দাম বাড়াতে পারবে না বা ওই ধরনের আমাদের ব্যবসায়ীদের সারা পৃথিবীতে আপনার অকেশন আসলে কমায় দেয় দাম, বাংলাদেশের ব্যবসায়ীরা একমাত্র অকেশনের দাম বাড়ায় দিবে, একেবারে বৈশাখ পার্বণ থেকে যে কোনো পর্ব, পূজা পর্ব, ঈদ। সুতরাং এটা এই সংস্কৃতি থেকে আমরা আসলে বেরোতে পারি না। এর জন্য আমার বলতে বাজার ব্যবস্থা, আপনার মনিটরিং স্ট্রং, এবং সরকারকে এটাকে আসলে সব কথার শেষ কথা হচ্ছে রাজনীতিবিদদের শত সমালোচনা করতে পারি, কিন্তু রাজনীতিবিদ ছাড়া দেশ চলে না। কিন্তু একটা জিনিস বুঝি না, আমরা একটা বিরতিতে যাবো মশা ভাই। সরকার ধরেন যে 23 সালের পর একটা নির্বাচন যাবে, এখন 22 সাল কোভিডের পর একটা বিশাল একটা মানে গেছে, ঝুঁকিপূর্ণ সময় গেছে। তো এখন তারা মানে এই ধরনের বাজার মনিটরিংয়ের ব্যাপারে লোকবল দিয়ে বা লজিস্টিক্স দিয়ে বা তাদের অ্যাটেনশন দিয়ে মানুষজনকে কমফোর্ট দেওয়াটা, এটা তাদের জন্য তো বেনিফিশিয়াল একটা। তারা এই জায়গাগুলোর মধ্যে কেন অত মানে যদি ইনভেস্টমেন্ট লাগে তো এক্সট্রা ইনভেস্টমেন্ট দিবে, অ্যাডেড ইনভেস্টমেন্ট দিবে, যেখানে এই জায়গাটা মানুষকে যদি হ্যাপি রাখা যায় দেন তাহলে এভরিথিং। ভাই আমি একটা কথা বলি, শোনেন, আমাদের দেশে এত ট্যাক্স, অনেকে বলে ট্যাক্স নেই না, 20 থেকে অনেক জিনিসের উপরে 100% ট্যাক্স আছে। আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ইম্পোর্ট হয়, হ্যাঁ, এগুলোর উপরে ট্যাক্স আছে কোনোটা 20 থেকে 60 পর্যন্ত। আপনি ওখানে অ্যাডজাস্টমেন্ট করেই তো আপনি দেন না, ক্রাইসিস পিরিয়ডে আপনি ওই ট্যাক্সটা ভ্যাটটা একটু কমায় দেন না, তাহলে তো হয়ে যায়। দুর্নীতি আপনি দেখেন, আমি অনেক সময় বলি আর কি, ধরেন এই যে আমাদের দুর্নীতি বলা হয় যে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং করে বহু টাকা পাচার করে দেওয়া হয়। আমাকে যে পোর্টগুলোতে এই কাস্টমসে একটা ডেস্ক আছে, 4-5 জন লোক দায়িত্বে আছে, যে ভ্যালুয়েশন টিম, এই 5টা লোক সৎ পাওয়া যায় না। অবশ্যই ভাই, একটা নতুন ধারণা আসছে, রাজনীতির আলোচনা সবসময় থাকবে, আর এখনো যেহেতু তেমন নতুন কিছু দেখা যাচ্ছে না, ইলেকশন কমিশন কিছু সংলাপের করছে, সেখান থেকে তারা তাদের করণীয় নির্ধারণ করার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাজনৈতিক অঙ্গনে সবাই কিন্তু ইলেকশন ফোকাস, কিন্তু ইলেকশনের আগে বেশিরভাগ রাজনৈতিক দলই চায় যে তাদের দাবি অনুযায়ী একটা নির্বাচনকালীন সরকার হবে। বর্তমান সরকারের অধীনে তারা আসলে আগ্রহী না, বিকজ পূর্বের 2টা নির্বাচনে তারা সন্তুষ্ট নয়, এবং এই মাধ্যমে আগামী নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে সেই নির্বাচনের ফলাফলটা জনগণের ইচ্ছার রিফ্লেকশন হবে না বলে তারা মনে করে, এই জন্য তারা দাবি করছে। কিন্তু ওইটার উপরে ওইখানে কোনো পরিবর্তন নেই। আপনার কি মনে হয় যে বিএনপি এখন হঠাৎ করে, যেটা লন্ডনে তাদের নেতা এটা আইডিয়াটা ফ্লোট করেছেন, এখন এখানে ঢাকায় আলোচনা হচ্ছে যে নির্বাচনের পরে যে সরকার হবে সেটা বিএনপি, নট বিএনপি গভর্নমেন্ট, মানে বিএনপি যদি জিতে আর কি, সেটা বিএনপি না, বিএনপি সব রাজনৈতিক দল করবে। বিরাট একটা সংস্কার দরকার, একটা রাজনৈতিক একটা পরিবর্তন দরকার, সেই পরিবর্তনটা সবাইকে নিয়ে করার একটা বার্তা দিচ্ছে। এটার স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশনসটা কি বলতে চায় তারা? আসলে না, তারা একটা জিনিস বুঝেছে যে বিএনপি নিজের অবস্থায় থেকে এবং তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, অতীত, এগুলি সবকিছু নিয়ে, আর ইয়ং জেনারেশনের অ্যাওয়ারনেসটা কিন্তু আগের তুলনায় অন্যরকম। তারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ সম্পর্কে এত বেশি রিসার্চ করতেছে
যেহেতু আমি এই কাজগুলির সাথে জড়িত আছি, ইটস আনবিলিভেবল, যেটা আজ থেকে 20 বছর আগে কখনো হয় নাই। এত তথ্য বেরোয় আসতেছে সারা পৃথিবী থেকে। আমি এটাকে নাম দিয়েছি যে ডায়মন্ড হয় যত পুরানো হয় স্টোন। তো এই মুক্তিযুদ্ধের যেসব তথ্য এখন বের হচ্ছে 50 বছর পরে, আমরা মুক্তিযুদ্ধকালীন ওই তথ্যগুলি জানতাম না। তো এই ইয়ং জেনারেশন কিন্তু কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, কেন কি করা হলো, এগুলির কারণে বিএনপির কিন্তু অবস্থান এই যে দেখেন এত কিছু, তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারছে না। এটি গেল একটি দিক। সেই হিসাবে তারা, আমি মনে করি তারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের রাজনীতিটি এখন হওয়া উচিত সব দলকে নিয়ে। যদি এবং যেই মুহূর্তে একটি শক্তিশালী বিরোধী দল হবে, আপনার এখানে অন্তত 10 বার বলেছি যে একটি সরকারকে শক্তিশালী করতে হলে সরকারেরই দায়িত্ব একটি শক্তিশালী বিরোধী দল। যদি শক্তিশালী বিরোধী দল হয় তাহলে দলের ভিতরে চোর, বদমাইশ, ডাকাত এগুলি জায়গা পায় না, তখন সৎ লোককে এমপি করতে হয়। তো এই জায়গাতে যদি পৌঁছাতে হয় তাহলে সঠিকভাবে আপনাকে যে জায়গায় পৌঁছাতে হবে, এই সব কিছুর প্রাপ্তির পিছনে থাকবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন নিয়ে আমি বহুবার কথা বলেছি। আমি একটা জিনিস বুঝাতে চাই, যদি টিএন সেশন ভারতের মতন জায়গায় যেখানে কমনওয়েলথ রাইট এমন কোনো দিন নাই ভারতের কোনো না কোনো জায়গায় হত্যা করা হচ্ছে না, সেই দেশে একটি মানুষ পুরা ইলেকশনকে পরিবর্তন করে ফেললো সমগ্র ভারতে, 7 দিন পরে রেজাল্ট দিলেও বিরোধী দল বা সরকারি দল কেউ বলছে না যে ভোট জালিয়াতি হয়েছে। তাহলে এই সিচুয়েশনটা কেমন করে করেছে? এই ইলেকশন কমিশনকে যে যতটুকু আমি জেনেছি, যতটুকু পড়াশোনা করেছি, ইলেকশন কমিশনের হাতে অসম্ভব রকম একটা শক্তি দেওয়া হয়েছে। যেদিন ইলেকশন ডেট ডিক্লেয়ার করা হলো যে এলাকার, সেই দিন থেকে সরকারের সমস্ত কর্মকর্তা কর্মচারীকে বদলি করা, চাকরি থেকে বরখাস্ত, টেম্পোরারিলি বরখাস্ত করা, সব কিছুর ক্ষমতা একদম পুলিশ থেকে আরম্ভ করে সশস্ত্র বাহিনীর লোককে পর্যন্ত যাদেরকে মাঠে নিয়ে আসা হবে তাদের ব্যাপারে ইলেকশন কমিশন ক্যান টেক দ্য ডিসিশন। আমাকে বলেন যে বাংলাদেশে, আমি এই ইলেকশন কমিশনের ব্যাপারে কয়েক জায়গায় বলেছিলাম, ওনারা একটা জিনিস ডিক্লেয়ার করুক যে আমরা ইলেকশন কমিশন, আমরা যেদিন দায়িত্ব নেব সেদিন যে জায়গার ইলেকশন হবে সেই জায়গার সমস্ত মানুষকে, সরকারি কর্মকর্তা কর্মচারীর সমস্ত নিয়ন্ত্রণ আমরা করব। ওকে, মানে আপনার একটা আদর্শ একটা প্রত্যাশা আছে ইলেকশন কমিশন করতে হবে, কিন্তু বাংলাদেশের ওই বাস্তবতাকে মাথায় রেখে এটা বিশ্লেষণ করতে হবে যে যেখানে রাজনৈতিক যারা আছেন, মাস্টার মাইন্ড আছেন বা রাজনৈতিক লিডার্স যারা আছেন, তাদের মধ্যে যদি একটা সমঝোতা না হয়, শুধু ইলেকশন কমিশন ক্যান দে অনলি ডেলিভার এ ভেরি গুড ইলেকশন, সেটা নিয়ে ডিবেটেবল। আমরা ওই প্রসঙ্গটি না দিয়ে আমরা এখন বলতে চাই, এই যে বিএনপি এই ধারণাটা দিচ্ছে, বিএনপির মূল দাবিটা ছিল যে প্রি ইলেকশন মানে ইস্যু, তারা একটা ভালো নির্বাচন চায়, তারপরে সেই নির্বাচনে কে আসবে কে যাবে সেটা তো তাদের ইস্যু না, বলছে যে যেই আসুক আমাদের কোনো সমস্যা নেই। এইটা দেওয়ার পেছনে তাদের উদ্দেশ্য, তারা কি একটা বার্গেনিং বা নতুন কোনো কনসেপ্ট দিচ্ছে যে ইলেকশনের আগেও, এর আগে 2014-তে যেরকম প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা প্রস্তাব দিয়েছিলেন, বিএনপি সেটা মানে নেই, নির্বাচনটি হলো এবং বিএনপি সেখান থেকে নিজেদেরকে সেখানে অনেক ধরনের তাদের প্রত্যাহার করার কারণে তাদের ভুল শুদ্ধ সিদ্ধান্ত, এটা নিয়ে পরবর্তী সমালোচনা হয়েছে। এখন জাতীয় সরকারের চিন্তাটা কেন আসছে? এটা কি ইলেকশনের আগে থেকেই এটার কোনো একটা ইঙ্গিত দেওয়া বা কোনো বার্গেনিং কোনো ইস্যু কিনা বা দর কষাকষি কোনো বিষয় কি? প্রথমে বিএনপি দাবি করেছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। এটার ব্যাখ্যা আপনি অনেকভাবে করতে পারেন। একটা হচ্ছে নির্দলীয় লোক নিয়ে, আরেকটা অনেক দল নিয়েও করতে পারেন। অর্থাৎ নির্বাচনকালীন সময়ে এই রুলিং পার্টি থাকবে না, একটা নির্বাচনকালীন একটা সরকার থাকবে, নাম যাই দেন। আমি কিন্তু এটাকে সমর্থন করি, এই জন্যই বলি যে এখন নির্বাচনের সময় 5 বছর চালাবে পলিটিশিয়ান, আর 3 মাসের জন্য 5টা ফেরেস্তা হায়ার করবে, ওনারা পারে না, তাহলে সরকার কেন ক্ষমতায় থাকে? আমার কথা হলো পলিটিশিয়ান তো থাকতে হবে, সুতরাং নির্বাচনও পলিটিশিয়ান দিয়েই করা উচিত। সেই ক্ষেত্রে আমি বলছি নির্বাচনকালীন সরকার, এখানে মেজর পার্টি সেটা বের করতে পারে, আপনার কি পার্লামেন্টে ছোট অল্প সিট নিয়ে হোক, যারাই হোক তাদের নিয়ে হতে পারে, অথবা আরও 2-1টা মেজর দল যদি কনসেনসাসে আসা যায়। যেমন আমি একটা উদাহরণ দিই, আলোচনা লম্বা হবে। হামিদুল হক চৌধুরী যখন বাংলাদেশ অবজারভার ফেরত পেল, উনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বীকার করেন নাই। তিনি একদিন এডিটোরিয়াল মিটিংয়ে বলছেন, ওই মিয়া সবাইকে বলতেছে তোমরা সব পার্টি 100 পার্টির সংবাদ ছাপুক, তোমাদের জন্যই তো এই পার্টি বেঁচে আছে, তোমরা ছাপো না, তোমরা 4-5টা ছোট দেশ 4-5টা পার্টি পাইছে নাও, তাদের নিউজ ছাপো, তাহলে দেখবে যে ওরা থাকবে না।
তা আপনি 39টা রেজিস্টার্ড রাজনৈতিক দল, নিবন্ধিত দল, আর অনিবন্ধিত শুরু হলো সখানের কাছে। সাম্যবাদী দল যিনি একাই একজন, তিনিও নিবন্ধিত। কেমনে হলো? 11 নিবন্ধিত হলে সারা জীবন নিবন্ধিত থাকবে? এখন যদি জাতীয় সরকার, আপনি বললেন নেক্সট ফেজ আসেন, এখন হলো মেজর রাজনৈতিক দলগুলি, তারা কিন্তু কেউ জাতীয় সরকারের কথা বলে নাই। দেখবেন ছোট ছোট রাজনৈতিক দল কিন্তু নেতা বড়, তারা কিন্তু জাতীয় সরকারের কথা বলছে। কারণ কোঠায় কিন্তু জাতীয় সরকার হলে কোঠা পাওয়া যাবে, এটা কিন্তু আমি সুন্দর কথা বলছেন, কোঠা পাওয়া যাবে। কিন্তু নির্বাচনকালীন সরকার হলে কোঠা নাও পাওয়া যেতে পারে, তাহলে মানে ব্যারিকেডের বাইরে থাকতে হবে। সুতরাং এর থেকে আসছে এখন আন্দোলন করতে হবে বিএনপিকে, আন্দোলন করা ছাড়া উপায় নেই। আর সারা পৃথিবীর যে অবস্থা, নিরপেক্ষ নির্বাচন সরকারকে না দেওয়া ছাড়াও তৃতীয় আর একটা নির্বাচন করা সম্ভব হবে না, তাহলে দেশ জাতি শেষ হয়ে যাবে। সুতরাং আন্দোলন করতে হলে ওই যে বললাম যে এতিম কিছু দল আছে কিন্তু বড় নেতা আছে, তাদেরকেও সাথে আনতে হবে। এই জন্য আমার মনে হয় বিএনপি একটা ছাড় দিছে যে নির্বাচন আমরা আগে ইলেকশন করি, জিতলে সবাই মিল্লা জাতীয় সরকার, ঠিক আছে, এটাও ঠিক আছে। দেশটা যেভাবে নড়বড় হয়ে গেছে, যদি একটা জাতীয় সরকারের প্রশ্ন আসে তাহলে তো সেখানে তো আওয়ামী লীগও থাকবে, জাতীয় সরকার তো আওয়ামী লীগ বাদ দিয়ে হবে না। সবাই মিলে যদি 5টা বছর দেশ চালায়, দেশটা ঠিক করে, সবকিছুকে রাইট ট্র্যাকে আনে, খারাপ কি? আমি এরকম কোয়ালিশনের ভবিষ্যৎ কি? তবে তারপরে কথা আছে যে আপনি যে ইলেকশন করবেন, ধরেন এই সরকারকে আন্দোলন করে আপনি হটায় দিলেন, ইলেকশন করেই হটায় দিলেন, তো একটা প্রশ্ন তো আসছে যে তারে ক্ষমতাটা হস্তান্তর করবে কার কাছে? এটা তো আপনাকে মানুষের দৃষ্টিতে আনতে হবে, যাই বলেন আনতে হবে। কিন্তু হ্যাঁ, হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করছে, আপনি দেখলেন তো আইন নাই, আইন বানায় টানায় আবার করে দেওয়া হয়েছে তো একটা জায়গায়, কিন্তু সেখানে তো 3টা জোট ছিল। তো সুতরাং এগুলোও দেখতে হবে, সবগুলোই ভিজিবল করতে হবে। তবে আমি কিন্তু দেশের যে এখন যে অবস্থা, তাতে করে কিন্তু আমি জাতীয় সরকারের পক্ষে। মানে সেটা কখন? হ্যাঁ, সেটা না, এখন যেমন মোবাশ্বের ভাই বলেছেন ভারতের কথা, শোনেন, আমাদের দেশে সবচাইতে লৌহ মানব 5টা এনে যদি ইলেকশন কমিশন করা হয়, তাও নির্বাচন নিরপেক্ষ সম্ভব না। কারণ নির্বাচনের স্টেক হোল্ডার কারা? পলিটিশিয়ান। আমাদের দেশের পলিটিশিয়ানরা মুখ দেখাদেখি করে না। ভারতের কথা বলছেন, ভারতে করোনা কালে কংগ্রেস নেত্রী আপনার এই বিজেপি সব কথা বলেছে, ন্যাশনাল ক্রাইসিসে কথা বলে, আমাদের দেশে কোনো কথা হয় না। 2, যারা নির্বাচনটা টিএন সেশনের কথা বলেছেন, সেখানে আইন নাই, প্রেসিডেন্ট নির্বাচন কমিশন এবং প্রাদেশিক নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে দেয়, তাদের চাকরিও খায় কিন্তু চিফ ইলেকশন কমিশন তাদের প্রপোজালে। এখন আমার প্রশ্ন হলো, সে পারে কেমন? নির্বাচনটা এক্সিকিউট করে কে? প্রশাসন। সেখানে প্রশাসন নিরপেক্ষ, প্রশাসন নিরপেক্ষভাবে বাস্তবায়ন করে। আর ইলেকশন কমিশন টিএন সেশন সব স্ট্যান্ড নিচ্ছে, আমাদের প্রশাসন তো হাইলি পলিটিসাইজ। আপনি উপরে ইলেকশন কমিশন যাই করেন, সরকারের কথা সুতরাং এই বাস্তবতা থেকে আসলে এটা একদিনের মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস বলেন বা আরো অ্যাডভান্স যে প্রত্যাশার কথাগুলো বলা হচ্ছে, এটা একদিনে এস্টাবলিশ হবে না, এটা একটা ধারাবাহিক চর্চার ব্যাপার। আমরা শেষ একদম এই কথাটাই ধরি, একটা শিশু হামাগুড়ি দিয়ে দিয়ে বড় হয়, কোনদিন শিশু জন্মের পরের দিনই কিন্তু দৌড় দেয় না। তো আমার এই যে দুরবস্থাটা আমাদের এখানে হয়েছে, রাজনৈতিক দৈন্যতা, এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হলে কিন্তু ধীরে ধীরে করতে হবে, এটা প্রসেসটা স্টার্ট করতে হবে, স্টার্ট করতে হবে। না, আর এই প্রসেসটার সাথে আমি একটা কথা বারবার বলি, যে দল সরকারে আছে তাকে কিন্তু ব্রড মাইন্ডেড হতে হবে এবং আরেকটা দলকে দাঁড় করানোর চিন্তা করতে হবে, না হলে আমরা আরো পিছিয়ে যাব, আরো পিছিয়ে যাব, 50 বছর করেছি এবং তার নিজের অস্তিত্বও দূর হবে, সেই সুযোগ আর নেই। আমরা টাইম ওয়েস্ট না করি। আজকের জন্য ধন্যবাদ স্থপতি মুবাশ্বের হোসেন এবং জনাব এম এ আজিজ। প্রিয় দর্শক, আজকে এই সময় এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।